নমস্কার। আমি আজ আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইতিহাসের আলোয় ভারত নিয়ে। আগের এপিসোডে আমরা ভারত সভ্যতার উপর পরিকল্পিত আক্রমণ এই আলোচনা চক্রের ভূমিকা করেছিলাম। আমাদের আজকের আলোচ্য প্রথম অধ্যায় হিন্দু ধর্মের মূলোচ্ছেদে, মানে হিন্দু ধর্মের সর্বনাশ করায় ম্যাক্স মুলারই ছিলেন প্রথম ব্যক্তি। তাহলে আমরা শুরু করি। ভারত তত্ত্ববিদ বলে একটা জনপ্রিয় কথা চালু আছে ভারতে ও ভারতের বাইরে, কিন্তু বিষয়টার কেন্দ্রে আছে ভারত। ভারত তত্ত্ব অর্থ ভারতের তত্ত্ব বা জ্ঞান, এবং যারা ভারতের বিষয়ে জ্ঞান অর্জন করেন ও চর্চা করেন তাদের বলা হয় ভারত তত্ত্ববিদ। এরা মেধাবী এবং তার জেরে এরা ভারতের ইতিহাস, দর্শন, আদিম ধর্ম, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বহু বিষয় জানেন বলে দাবি করেন। কিন্তু প্রশ্ন হলো, এরা শুধুমাত্র ভারতকে নিয়ে পড়ে থাকেন কেন? ভারতের সভ্যতা, সংস্কৃতির প্রতি এদের কি অসীম শ্রদ্ধা আছে? আদৌ তা নয়। সেই ব্যাপারে একটু গভীরে গেলে অদ্ভুত সব বিষয় বেরিয়ে আসে, সেইগুলোই আলোচনা করি। একেবারে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে এদের আবির্ভাব। তখন কিন্তু ব্রিটিশ উপনিবেশ এখানে বেশ জাঁকিয়ে বসেছে বলা যেতে পারে। তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব চলছে। 1857 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব চলেছিল। ম্যাক্স মুলারের যে তত্ত্ব সেটা ওই সময়ের কাছাকাছি হয়েছে। আচ্ছা, এই ম্যাক্স মুলারের জন্ম জার্মানির দেশাউ শহরে 1823 সালে, আর এর মৃত্যু হয় 1900 সালে। ম্যাক্স মুলার 1850 সালে অক্সফোর্ডে টেলারিয়ান অধ্যাপক হন। তখন কিন্তু তার MA ডিগ্রি ছিল না। এর 4 বছর পরে তাকে পুরোপুরি অধ্যাপক পদ দেওয়া হয় এবং তাকে সমাবর্তন অনুষ্ঠান করে বিশেষ ডিক্রি জারি করে MA ডিগ্রি দেওয়া হয়। এই MA ডিগ্রিটা কিন্তু তার নিজস্ব স্বাভাবিক পথে অর্জন করা ডিগ্রি নয়। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। জীবনের বেশি সময়ই তিনি ব্রিটেনেই কাটিয়েছিলেন। তার সম্পর্কে পরে আমরা আরও বলবো, তার ব্যক্তিগত বিষয়। ব্রিটিশ শাসকরা বুঝতে পারেন যে এদের শাসন করতে হলে এখানকার আদিম যে ধর্মবিশ্বাস সেটাকে জানতে হবে। শুধু তাই নয়, তাকে হেয় প্রতিপন্ন করে সেখানে খ্রিস্টান ধর্ম ঢোকাতে হবে। এই কাজে লন্ডনের ব্রিটিশরা ম্যাক্স মুলারকে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মনে করেছিলেন। তার মধ্যে সেই যে সম্ভাবনাটা, তিনি পোটেনশিয়ালটা দেখতে পেয়েছিলেন। এবার কেন এরকম হলো না, জার্মানিতে শিক্ষিত বেকার যুবক অনেক ছিলেন। এরা উপনিবেশের পয়সায় বড়লোক হওয়া ব্রিটেনে আসতো চাকরির খোঁজে। জার্মানি শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত সব দিক দিয়েই খুব উন্নত জাতি ছিল, কিন্তু সেখানে চাকরির অভাব ছিল এবং অর্থনৈতিক দিক থেকে ব্রিটেনের থেকে পিছিয়ে ছিল। অনেক এই রকম শিক্ষিত বেকার জার্মান যুবক এই ব্রিটেনে আসতো চাকরির খোঁজে। ম্যাক্স মুলার ছিলেন এরকমই একজন শিক্ষিত বেকার জার্মান যুবক। আচ্ছা, আর একজন শিক্ষিত বেকার জার্মান যুবকের নাম কিন্তু কার্ল মার্কস। এর কীর্তিকলাপ আপনারা সব জানেন। এইরকম আরও অনেক ছিলেন, রদেনস্টাইন ছিলেন, এবং আরও অনেকের নাম পরে করব আমরা। এদের কাজে লাগিয়েছিল ব্রিটিশরা। ভেবে দেখুন, একটা দেশ অন্য একটা দেশের লোককে, মেধাকে কাজে লাগাচ্ছে তৃতীয় একটা দেশকে উপনিবেশ বানানোর জন্য। কি অসাধারণ বুদ্ধি, অসাধারণ পরিকল্পনা। যার যেটা কাজে লাগে সেটাকে কাজে লাগানো, অসাধারণ বুদ্ধি ব্রিটিশদের। এদের ধন্যবাদ জানাতেই হয়, এদের অভিনন্দন জানাতেই হয়। এই বুদ্ধি যদি আমাদের থাকতো। লন্ডনের এডুকেশনাল স্টাডিজ বলে একটা ব্যাপার ছিল। সেখানে নানা রকম বিষয়
অধ্যাপনা হতো। তার মধ্যে একটা শাখা ছিল ভারতীয় ধর্মচর্চা। সেই শাখা প্রতিষ্ঠা করেছিলেন কয়েকজন মিলে। তাদের মধ্যে একজন হচ্ছেন এই ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার নামটা আপনারা বঙ্কিমচন্দ্রের লেখাতেও পাবেন, কারণ বঙ্কিমচন্দ্র তো ওই রকম সময়ের কাছাকাছি। 1823 সালে এনার জন্ম, আর বঙ্কিমচন্দ্রের জন্ম 1838 সালে। বঙ্কিমচন্দ্র যখন তার স্বীয় প্রতিভায় উজ্জ্বল ভাস্বর হয়ে আছেন বাংলার, তিনি শুধু উপন্যাস লেখেননি, তিনি অসংখ্য প্রবন্ধ লিখেছেন, এবং সে প্রবন্ধগুলো অত্যন্ত দামি প্রবন্ধ। এবং তার একটা স্বভাব ছিল সাংবাদিকতা ধরনের লেখা উনি লিখতেন, নিবন্ধ লিখতেন প্রচুর। সেইখানে এই ম্যাক্স মুলারের উল্লেখ আছে, আপনারা পেয়ে যাবেন ওনার বিবিধ প্রবন্ধতে। আচ্ছা, এবার আবার ফিরে আসি। এই ম্যাক্স মুলার ওই ধর্মচর্চা শাখা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কি করলেন, যে ভারতের উপনিষদ, বেদ থেকে আরম্ভ করে অনেক কিছু তিনি সংস্কৃত শিখে পড়লেন। এটা নিঃসন্দেহে প্রচুর মেধার দরকার ছিল, সেটা তার ছিল। সেই জন্য তাকে আমরা নমস্কার জানাতে পারি। শুধু এইটুকুর জন্য, যদি মেধাকেই নমস্কার জানাতে হয় তাহলে তাকে আমরা নমস্কার জানাবো। কারণ তিনি প্রথম ভারতবর্ষের এই অত্যন্ত মূল্যবান গ্রন্থগুলোকে আদি সংস্কৃত থেকে একেবারে সরাসরি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এবং তার নিজের ভাষা কিন্তু ইংরেজি নয়, তার মানে তিনি ইংরেজিও শিখেছিলেন, জার্মানিও শিখেছিলেন তো বটেই, সংস্কৃতও শিখেছিলেন। এটা তার নিশ্চয়ই কৃতিত্ব। আচ্ছা, তিনি কি করলেন, এই ভারতের সমস্ত প্রাচীন সংস্কৃত বইগুলোকে দ্য স্যাক্রেড বুকস অফ দি ইস্ট নামে তিনি অনুবাদ করলেন। এটা একটা খণ্ডে তো হয়নি, এত 50টা খণ্ড লেগেছিল মূল সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করা। বেদ, উপনিষদ সবই ছিল তার মধ্যে। অবশ্যই সাধুবাদ জানাতাম তাকে, তার কারণ কোনো ভারতীয় এই জরুরি কাজ করেনি। যথেষ্ট মেধা ও পরিশ্রম হয়েছিল তার, কিন্তু অকুণ্ঠ সাধুবাদ তো জানাতে পারছি না। কেন পারছি না? একটা চিঠির কথা বলব। চিঠিতে তিনি তার স্ত্রীকে লিখছেন, প্রত্যেকটা কথা আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছি। উদ্ধৃতি চিহ্ন আরম্ভ হচ্ছে এইভাবে: ঋগ্বেদ ভারতীয়দের ধর্মের ভিত। আমি নিশ্চিত সেখানে কি আছে তা দেখালেই গত 3000 বছরে তার থেকে যা কিছু বিকশিত হয়েছে সেই সব কিছুকে উৎপাটন করা যাবে। তার মানে তিনি কি বলতে চাইছেন? ভারতের মূল ধর্মগ্রন্থের কোনো সার পদার্থ কিছু নেই? ঠিক তাই। এর থেকে বোঝা যায় তিনি ভারতের আদিতম ধর্মীয় গ্রন্থ সম্পর্কে কতটা নিচু ধারণা পোষণ করতেন। আমরা ধীরে ধীরে বোঝাবো তাঁর বক্তব্যের অসারতা। পরে তিনি সেক্রেটারি ডিউক অফ আর্গাইলকে লিখেছিলেন, ভারতের উদ্ধৃতি চিহ্ন আরম্ভ, ভারতের প্রাচীন ধর্ম শেষ, আর যদি খ্রিস্টান ধর্ম তার জায়গা না নেয় তবে তার দোষ কার? মানে ভারতের আদি ধর্ম শেষ হয়ে গেছে এবং সেই জায়গা দখল করতে হবে খ্রিস্ট ধর্মকে। কিন্তু কেন? কারণ বাইবেল সৃষ্টিতত্ত্বে বলা হয়েছে, এটা সময়টা খেয়াল করবেন, যে পৃথিবী, এর সমস্ত জীবজগৎ এবং প্রাণী, জড় অজড় পদার্থ সমস্ত মিলিয়ে যে সৃষ্টি হয়েছিল 4004 খ্রিস্টপূর্বাব্দের 24শে অক্টোবর সকাল 9টায়। মানে একেবারে সময়টাও বলে দিলেন, ঠিক কটার সময় হলেন। সকাল 9টায় হলেন 24শে অক্টোবর, সেটা বোধহয় শুক্রবার ছিল, 4404 খ্রিস্টপূর্বাব্দ। মানে আজ থেকে 2004 যোগ করুন, 2024 যোগ করুন, 2024 মানে 6026 বছর আগে। আচ্ছা, কেউ কি এই অঙ্কটা যিশুর কানে কানে বলে গিয়েছিলেন? এই অঙ্কটা কোথা থেকে পেলেন? না, এই প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেই আপনি ব্লাসফেমির দায় পড়ে যাবেন। এবং এই ব্লাসফেমির দায় কত অসংখ্য মানুষকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে, কত অসংখ্য মানুষের শিরশ্ছেদ করা হয়েছে এবং আরও নির্মম নিষ্ঠুর উপায় হত্যা করা হয়েছে। এই খ্রিস্টানদের কতগুলো ব্যাপার আছে, তাকে বলে গসপেল ট্রুথ, যেগুলো আপনাকে বিশ্বাস করতেই হবে, যেগুলো অবিশ্বাস্য কিন্তু বিশ্বাস করতেই হবে। এবং কেন প্রশ্ন করা চলবে না? প্রশ্ন করলেই যে বললাম,
শাস্তি, নির্মম শাস্তি। এই শাস্তি আমাদের ভারতবর্ষেও করা হয়েছে। এই শাস্তি স্পেন, পর্তুগাল, গোটা ইউরোপ জুড়ে করা হয়েছে। আমেরিকাতে তো তখন ওরা খানিকটা জাঁকিয়ে বসেছে। ইউরোপে সেই মোটামুটি 200 খ্রিস্টাব্দ থেকে এর প্রচারটা ভালোভাবে শুরু হয়েছে। আচ্ছা, সেসব অন্যদিকে আমার গিয়ে লাভ নেই। আমরা আপাতত এই আবার পুরনো এতে ফিরে আসি। এই যে আব্রাহামিক, এদের আব্রাহামিক বলা হয় কেন? এদের একদম আদি পুরুষ আব্রাহাম, সেই জন্য এদের এদের মানে 3টে ধর্ম, ইহুদি, তারপরে খ্রিস্টান, তারপরে মুসলিম, এদের সকলেরই পূর্বপুরুষ হচ্ছে আব্রাহাম। এই 3টে ধর্ম একই জায়গায় উৎপত্তি, মোটামুটি ভৌগোলিকভাবে একই জায়গায় উৎপত্তি, এবং এদের যে মাইথোলজি, এই মাইথোলজিটা মোটামুটি একই। যদিও পরে এদের এদের যে খুঁটিনাটিতে অনেক তফাৎ আছে এবং সেই নিয়ে প্রচুর মারামারি আছে, সেটার দিকে যাচ্ছি না, কিন্তু এটা সবাই আব্রাহামিক। আচ্ছা, এই আব্রাহামিক গালগল্পগুলো তাদের ধর্মবিশ্বাস ও বিশ্ব দর্শন সম্পর্কে সমস্ত খ্রিস্টিয়ানদের তত্ত্বকথার উৎস। এইগুলোকে বলে গসপেল ট্রুথ, মানে যে সত্য বলে চালানো হয়েছে এই কল্পকাহিনীগুলোকে কেউ প্রশ্ন করতে পারবে না, করলেই গর্দান যাবে। তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে, মানে খ্রিস্ট ধর্মের সুখ্যাতি ও প্রচার, আর অন্য ধর্মের, বিশেষত হিন্দু ধর্মের নিন্দা করে হিন্দুদের খ্রিস্টান বানায়। অন্যান্য ধর্মগ্রন্থের কুৎসা করে, বিশেষ করে যখন সেই ধর্মগ্রন্থের কথা তাদের উক্ত বানানো গল্পের সঙ্গে খাপ খায় না, কখনোই বলানো যাবে না যে 4004 খ্রিস্টপূর্বাব্দে এর ওই 24শে অক্টোবর গড ঈশ্বর বিশ্বাস করেননি, ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেননি, এটা বলা যাবে না। আমেরিকার কোনো একটা প্রদেশে, ভার্জিনিয়া না কোথায়, আমি নামটা ঠিক মনে নেই, ওদের প্রদেশ থেকে প্রদেশে আলাদা আলাদা নিয়ম তৈরি করা যায়। সেখানকার স্কুলে একটা নির্দেশিকা জারি করেছে, কেননা যখন চার্লস ডারউইন ওই বিবর্তনবাদ বা থিওরি অফ ইভলিউশন বার করলেন, তখন সেটা খ্রিস্টান ধর্মের সঙ্গে মিলছে না। তা ওদের ওখানে পড়ানো হয়, তো ওদের নির্দেশ জারি করা হলো যে এটা উনি তত্ত্ব প্রচার করেছেন বটে, তবে এটা সত্যি নয়, এটাকে বিশ্বাস করার দরকার নেই। তাই এই রকম হচ্ছে। তা আমি আর বেশি এই জায়গাটায় বেশি এলাবোরেট করছি না। আচ্ছা, ম্যাক্স মুলার, বলা হয় যে ম্যাক্স মুলার ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের একজন প্রতিনিধি বা চাকর। জার্মানিতে এই রকম আরও কয়েকজন অল্প জানা সংস্কৃতের ছাত্র ছিল। তারা জার্মানিতে গরিব ও বেকার ছিল। তাদের ব্রিটিশরা ভাড়া করেছিল এশীয়দের ইতিহাস লেখা, সেটাকে আবার লেখা, সেসব বিকৃত করা, বিকৃত ব্যাখ্যা দেওয়া, তার জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হতো, যাতে ইতিহাসকে এশীয়দের চেয়ে, খ্রিস্টানদের ইতিহাসকে এশীয়দের ইতিহাসের চেয়ে উন্নত প্রমাণ করা যায় এবং ভারতীয়দের মধ্যে হীনমন্যতা তৈরি করতে পারে। এই হীনমন্যতাটা কিন্তু এখনও আমরা দেখতে পাই ভারতীয়দের মধ্যে রয়েছে। ওদের সব ভালো, আমাদের সব খারাপ। হ্যাঁ, আমাদের খারাপটাকে তো খারাপ বলতেই হবে, কিন্তু আমাদের ভালোটাকে কেন ভালো বলবো না, আর ওদের খারাপটাকে কেন খারাপ বলবো না, বলা যাবে না। সেটা অক্সফোর্ড আছে, কেমব্রিজ আছে, হার্ভার্ড আছে, ওরে বাবা, একেবারে আমাদের সমস্ত দিগ্গজ বিদ্বান পণ্ডিত, তাদের মধ্যে নোবেল লরিয়েটরাও আছেন, তারা একেবারে আমাদের গলা টিপে ধরবে, হ্যাঁ, হই পড়ে যাবে। যাকে আবার আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আমরা মূল কথায় ফিরে আসি। ভারতীয়দের মধ্যে হীনমন্যতা কীভাবে তৈরি করবে, এইটা প্রমাণ করে যে তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দর্শন, ধর্ম ইত্যাদি ইউরোপের ইতিহাস, বিশেষ করে ইউরোপের ইতিহাস মানে তার সঙ্গে খ্রিস্টানদের ইতিহাস ও সংস্কৃতির সামনে কিছুই না। এর জন্য ম্যাক্স মুলার আর কি করলেন, তিনি ভিত্তিবিহীনভাবে ধরে নিলেন যে ঋগ্বেদ 1200 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি লেখা হয়েছিল। এর তারিখটা তিনি কোথার থেকে পেলেন? কোনো ঐতিহাসিক নিদর্শন নেই, কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স নেই, কোনো পুঁথিপত্র নেই, কিচ্ছু নেই, তিনি বলে দিলেন এবং সেটাকেই মান্যতা পেয়ে গেল। অদ্ভুত। আমাদের এত বড় পণ্ডিতরা কেন সেটার বিরুদ্ধে করেননি, এখনও করেন না? না, ও করা যাবে না, বাধা আছে, সবটিকি বাধা আছে। টাকা পয়সা পাবে না, টাকা পয়সা অনেকভাবে পাওয়া যায়, কলেজের অধ্যাপক হয়ে পাওয়া যায়, ডক্টরেট হয়ে পাওয়া যায়, আবার নোবেল প্রাইজ পেয়েও পাওয়া যায়। তাই সেই টাকা পয়সাগুলোর জন্যে তারা এইসবগুলো করে না। তারা এখনও লেখা হয়, বিভিন্ন জায়গায় খুলে দেখবেন যে ঋগ্বেদ 1200 খ্রিস্টপূর্বাব্দে এখনও কাগজে আমি দেখতে পাই, আমাদের বাংলা কাগজগুলোতেও দেখতে পাই যে খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি লেখা হয়েছে। কারণ
এর আগের কোনো তারিখ দিতে গেলে তাহলে তো খ্রিস্টান বিশ্বাসের সঙ্গে সংঘাত লেগে যাবে। তাহলে তো তাদের স্বীকার করতে হবে যে ওদের খ্রিস্টান ধর্মের থেকে হিন্দু ধর্ম পুরনো প্রাচীনতর, সেটা মানা যাবে না। বেদ এবং উন্নত আর্য জাতি ইউরোপ থেকে ভারতে এসেছিলেন তা দেখানোর জন্য তিনি আর্য আক্রমণ তত্ত্ব রচনা করলেন। কিন্তু আর্য আক্রমণ তত্ত্ব বা এরিয়ান ইনভেশন থিওরি ভুল প্রমাণ হয়েছে। আমরা ধীরে ধীরে অনেক পর্ব জুড়ে সব মিথ্যার মুখোশ খুলব। ম্যাক্স মুলার ও মার্টিমার হুইলার তারা বললেন যে উত্তর ভারতের আর্যরা মধ্য এশিয়া ও তুরস্কের আনাতোলিয়ার তৃণভূমি বা গ্রাসল্যান্ড থেকে 1500 খ্রিস্টপূর্বে আবার 1500 খ্রিস্টপূর্বে ভারতে ঢুকেছিল। অদ্ভুত ব্যাপার। দেখুন, ওরা বলছে 1200 সালে ঋগ্বেদ লেখা হয়েছিল, অর্থাৎ মাত্র 300 বছরের মধ্যে তারা এত উন্নত হয়ে গেল, এতখানি তারা একটা নতুন ভাষা তৈরি করলো। শুধু নয়, তারা একটা ঋগ্বেদের মতো এত সমৃদ্ধ একটা দর্শন গ্রন্থ তারা রচনা করলো। এইগুলো নিয়ে কেউ প্রশ্ন করে না। আচ্ছা, আমিও প্রশ্ন আপাতত করছি না, প্রশ্নটা আপনারা করবেন, আমি শুধু তথ্য জোগাড় করে দিচ্ছি। গ্রাসল্যান্ড থেকে 1500 খ্রিস্টপূর্বে ভারতে ঢুকলো। তারা ভারতের আদিবাসী ছিল কারা না? দ্রাবিড় গোষ্ঠীর উন্নত সিন্ধু সভ্যতা, তাকে তারা ধ্বংস করলো। তারা এত ক্ষমতাশালী যে যারা সিন্ধু সভ্যতার মতো অত উন্নত সভ্যতা তৈরি করতে পারে তাদের একেবারে মেরে ধরে খুন করে একেবারে শেষ লোপাট করে দিল। তারা হরপ্পা মহেঞ্জোদারোর বিশাল গণহত্যা ঘটিয়ে মেরে ফেলে বিন্ধ্য পর্বতের দক্ষিণে পাঠিয়ে দিল। এরাই নাকি আজকের দিনের দক্ষিণ ভারতীয় বা দ্রাবিড় বা তামিল, তেলুগু ইত্যাদি। এই ঝগড়াটা লাগিয়ে রেখেছে এবং তেলুগু তামিলদের মধ্যে এই নিয়ে বেশ কিছু ওরাও এটা বিশ্বাস করে। সুতরাং তারাও ব্রিটিশ, এটা বলার কারণটা কি? কারণটা হচ্ছে ব্রিটিশরা যে ভারত দখল করে বসে আছে এটা তো অন্যায়, এক স্পষ্ট তো অন্যায়, কিন্তু সেই অন্যায়টাকে তো তত্ত্বগতভাবে উড়িয়ে দিতে হবে। তাই তারা কি করলেন, ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় ও ঔপনিবেশিক দেশগুলোর মতোই বহিরাগত আক্রমণকারী ছিল কারা না? যারা এখন ভারতের এই উত্তর ভারতীয়, বিশেষ করে উত্তর ভারতীয় হিন্দু যারা, তারাও একসময় বিদেশ থেকে এসে এটাকে উপনিবেশ বানিয়েছিল। কাজে ব্রিটিশরা যদি এটাকে উপনিবেশ বানায় তাতে আর দোষটা কোথায়? সেই আর্যদের বংশধররাই আজকের দিনের উত্তর ভারতের অধিবাসী ভারতীয় হিন্দুরা। চমৎকার বুদ্ধি, অসাধারণ বুদ্ধি, হ্যাঁ না, হাততালি দিতেই হয়। সুতরাং ব্রিটিশদের ভারতকে উপনিবেশ করার বিরুদ্ধতা করা এই ভারতীয়দের মানায় না। আচ্ছা, এইবার দ্বিতীয় পয়েন্টে আসে। এই তত্ত্ব কিন্তু ধোপে টেকেনি, কারণ বড় মাপের কোনো গণহত্যার কোনো চিহ্নই পাওয়া যায়নি। যদি গণহত্যা করবে তাহলে তার হাড় কিছু না কিছু থাকবেই, হয় না? এক জায়গায় 38টা আর অন্য জায়গায় 12টা কঙ্কাল মিলেছে, তাতে কোনো তরোয়াল বা বর্ষার আঘাত নেই। মারতে গেলে তো হাত দিয়ে এমনি মেরে ফেলা যায় না। কিন্তু যখন আর্য আক্রমণ তত্ত্ব টিকল না, তখন ইন্দো আরিয়ান মাইগ্রেশন থিওরি, IAMT বা ইন্দো আর্য অভিগমন তত্ত্ব চালু হলো। সেটা কি? তাতে বলা হলো সিন্ধু সভ্যতা ধীরে ধীরে পতন হচ্ছিল, আর সেই সময় আর্যরা দলে দলে মধ্য এশিয়া থেকে ভারতে ঢুকেছিল। তারা মূলত ছিল পশুপালক সম্প্রদায়। দ্রাবিড়দের ঘোড়া বা ঘোড়াচালিত রথ ছিল না। সেই ঘোড়া বা রথ দিয়ে অনুপ্রবেশকারী আর্যরা দ্রাবিড়দের হারিয়ে দেয়। আসল সত্যিটা কি? এইবার তার উত্তরটা আমরা দেব। আর্যরা বাইরে থেকে ভারতে ঢোকেনি, বরং এর বিপরীতটাই ঘটেছিল। সুপ্রাচীন সংস্কৃত সাহিত্য ও ধর্মগ্রন্থের বিপুল ভাণ্ডার আমরা পেয়েছি। এদের বয়স আজ থেকে ন্যূনতম 8 থেকে 10,000 বছর। অন্যরা অনেকে এর থেকে অনেক বেশি বলেন, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমাদের 8-10 হাজার বছর পূর্ণ হলেই আমাদের এই তত্ত্ব, আমাদের বক্তব্য মিটে যাবে। বক্তব্যের যে উদ্দেশ্য সেটা মিটে যাবে এর থেকে 8 থেকে 10 হাজার বছর ধরে। এর উল্টো দিকে ইউরোপীয় অন্য কোনো ভাষায় সেই সময়ের এমন কোনো সাহিত্য গ্রন্থ নেই, কোনো গ্রন্থই নেই। ওরা দাবি করে যে ইউরোপীয় ও ভারত, ওরা মানে ওই ইউরোপীয় খ্রিশ্চান সভ্যতার মানুষরা, যাদের নাম করলাম ম্যাক্স মুলার ইত্যাদি, এবং তার ম্যাক্স মুলারের যারা উত্তর প্রজন্ম, তারাও এখনও বিশ্বাস করে, দাবি করে যে ইউরোপীয় ও ভারতীয় সংস্কৃত ভাষার আদি জননী একই উৎস থেকে এই ভাষাগুলো এসছে। সংস্কৃত ভাষা, জার্মানি, ফ্রেঞ্চ, ইংলিশ সমস্ত ভাষাই একটা কমন উৎস থেকে এসছে। আর সেই কমন উৎস, সেই মিলিত গোষ্ঠীর নাম দিয়েছে ইউরোপীয়। এই পুরো
সমস্ত ভাষাগুলোকে নাম দিয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ। আর সেই আদি ভাষা জননীর নাম হলো প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা। এই প্রোটো কথাটার মধ্যেই রয়ে গেছে একটা কাল্পনিক ব্যাপার। এখনও পর্যন্ত তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, এটা সম্পূর্ণ কাল্পনিক, যার কোনো অস্তিত্ব আজও পাওয়া যায়নি। এই যে কোনো ইউরোপীয় ভাষায় অত প্রাচীন 8-10 হাজার বছর পুরনো, দূরের কথা 2000 বছর আগের কোনো সাহিত্যের অভাব প্রমাণ করে যে সংস্কৃত ভাষা সমস্ত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর জননী আর মধ্য এশিয়া সভ্যতার জন্মভূমি নয়। ঋগ্বেদে যে ভৌগোলিক অঞ্চলের কথা আছে তার সঙ্গে হরপ্পা সভ্যতার অঞ্চল সম্পূর্ণভাবে মিলে যায়। মানে আমি আরেকবার বলছি, ঋগ্বেদে তো অনেক কিছু আছে, ভৌগোলিক অঞ্চলের কথাও বলা আছে, নদী পাহাড় ইত্যাদির নাম আছে, তার সঙ্গে হরপ্পা সভ্যতার যে এলাকা, যে অঞ্চল, সেটা সম্পূর্ণভাবে মিলে যায়। অতএব হরপ্পা সভ্যতা ও ঋগ্বেদের সভ্যতা এক ও অদ্বিতীয়। এবং সবচেয়ে প্রাচীন সভ্যতা, আর্যরাই ভারতের আদি অধিবাসী। এই কথাগুলো আমরা এতক্ষণ ধরে বোঝাতে পারলাম যে ইন্দো ইউরোপীয় ভাষা বলে কিছু নেই, সংস্কৃত ভাষা প্রাচীনতম ভাষা, 8-10 হাজার বছরের পুরনো। হরপ্পা সভ্যতা অন্য কোনো সভ্যতা নয়, এটা হচ্ছে আর্য সভ্যতার ভারতীয় প্রাচীন সনাতন ধর্মেরই একটা অংশ। এবং এই বিষয়ে বিস্তারিত পরে অন্য আর একটা নিবন্ধে বলবো, আর একটা এপিসোডে। সভ্যতার অঞ্চল, আচ্ছা, তাদের অঞ্চল, সংস্কৃতি, নদী, ভূগোল সব কিছু মিলে যাচ্ছে। ম্যাক্স মুলার এবং রাল্ফ টি.এইচ. গ্রিফিথ, মরিস ব্লুমসফিল্ড, উইলসন প্রভৃতি মিশনারিরা মূল হিন্দু ধর্মগুলি বোঝার জন্য সংস্কৃত শেখার চেষ্টা করেছিলেন। কিন্তু হিন্দু জগৎ দর্শনের মধ্যে আব্রাহামের গল্প, যেখানে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের কমন আদি পুরুষ আছেন, সেই গল্পগুলো চাড়িয়ে দিয়েছিলেন এবং দিয়ে এগুলোকে বিকৃত করলেন। এইভাবে বহু ভারততত্ত্ববিদের লেখায় বৈদিক ধর্মগ্রন্থর এইরকম বিকৃতি ও বিভ্রান্তি ঘটে। এর কারণে অনেক লোক, তার মধ্যে হিন্দুরাও আছে, আজ ধরে নিয়েছে যে হিন্দু ধর্ম অন্ধ কুসংস্কার, গোমাংস আহার, ঘোড়া মারা, পশু বলি, জাতভেদ ব্যবস্থা ইত্যাদি বাজে বাজে জিনিস দিয়ে তৈরি। তাদের সেই বিকৃত ইতিহাস আজ সমস্ত হিন্দু বিরোধীরা কাজে লাগায়। তাদের সংস্কৃতির প্রাথমিক জ্ঞানটুকুও নেই। এর উপরে আরেকটা কথা, রিলিজিয়ান শব্দটার সঙ্গে আমাদের ভারতীয় সনাতন বা হিন্দু সভ্যতার কোনো যোগ নেই। এটা বাস্তবে পশ্চিমে উদ্ভূত এবং আব্রাহামিক সম্প্রদায়, ইহুদি, খ্রিস্ট ও মুসলমান, তাদের মনোলিথিক গোঁড়া বিশ্বদর্শন ব্যাখ্যা করা, তাদের ধর্মীয় নেতাদের প্রতি আনুগত্য ও প্রশ্নবিহীন দাসত্ব অর্জন সুনিশ্চিত করতে তারা ব্যবহার করত। যারা আব্রাহামিক রিলিজিয়ান নিয়ে প্রশ্ন করতেন তাদের প্রায়শ ভয় দেখানো হতো, তাদের নিপীড়ন করত, এমনকি শারীরিক আঘাতও করা হতো। অন্যদিকে হিন্দুত্ব সবসময় ধর্ম সংস্কৃতি হিসেবে ছিল, রিলিজিয়ান হিসেবে নয়। হিন্দু অভিধানে ধর্মকে সংজ্ঞায়িত করা হয়েছে যা ধরে রাখে এবং তুলে ধরে, সাহিত্য ও সম্প্রীতি বজায় রাখে। কিন্তু খ্রিস্টান মিশনারিরা ভারতে আসার সঙ্গে সঙ্গে ধর্ম শব্দটিও বিকৃত হয়ে রিলিজিয়ানের ভারতীয় প্রতিশব্দ হয়ে যায়। কেউ জিজ্ঞাসা করতে পারেন, বিজ্ঞান, আধ্যাত্মিকতা, গণিত, ঔষধি ব্যবস্থার জ্ঞান, এই সবই ধর্ম বা ধার্মিকতা, কর্তব্য, নীতি বলেও তাদের নাম দেওয়া হয়েছে আমাদের ভারতীয় এই গ্রন্থগুলোতে। তারা প্রশ্ন করতে পারেন যে বেদ উপনিষদে যে নিরাসক্তির কথা বলা হয়েছে তার উপর ভিত্তি করে কোনো আধুনিক মানুষ প্রেরণা ও আগ্রহ পেতে পারে কি? আধুনিক মনস্ক, বিজ্ঞান মনস্ক মানুষ পেতে পারে কি? কিন্তু পাশ্চাত্যের সব জ্ঞানী মানুষ কিন্তু এই ম্যাক্স মুলারের ব্যাখ্যা বা বেদের অপমান মানেননি। ম্যাক্স মুলারের বেদের ভাষ্য ও অনুবাদের প্রসঙ্গে দ্য স্যাক্রেড বুকস অফ দি ইস্ট, ম্যাক্স মুলারের লেখা, সেই সিরিজের রুশ সংস্করণ করেছিলেন মিস্টার বাওলাঙ্গা। তিনি সম্পাদক ছিলেন, অনেকে মিলেই করেছিলেন। ইংরেজি থেকে রুশ ভাষায় নিয়ে গেছিলেন মিস্টার বাওলাঙ্গার এবং তার দল, তার টিম। তিনি লিখেছিলেন, উদ্ধৃতি চিহ্ন আরম্ভ, ম্যাক্স মুলারের অনুবাদ আমাকে আঘাত দিয়েছিল। এতে প্রচুর পরিমাণে অদ্ভুত, অশ্লীল অনুচ্ছেদ এবং অস্বচ্ছ ব্যাপার ছিল।
আমি বেদের শিক্ষা যতদূর বুঝতে পারি তাতে বলা যায় এটা এতটাই উৎকৃষ্ট যে এটা আমার অপরাধ হবে যদি রুশ জনগণ ভ্রান্ত ও বিকৃত অনুবাদের মাধ্যমে এর সাথে পরিচিত হয় এবং যে শিক্ষা জনগণের এর থেকে পাওয়া উচিত তা না পায়। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, ভগবদ গীতা ইত্যাদি সংস্কৃত ভাষায় সংরক্ষণ করা আছে। সেসব আজকের দিনে সবচেয়ে উন্নত এবং বৈজ্ঞানিক ভাষা হিসেবে স্বীকৃত। তাই এমনকি বিজ্ঞানীরাও কম্পিউটারে এটা যুক্ত করার চেষ্টা করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ বাড়িয়েতে এই রোবোটিক্সের ক্ষেত্রে প্রেরণা যোগায়। সংস্কৃত অত্যন্ত আদর্শ ভাষা। কিসের ক্ষেত্রে? যেখানে কয়েকটা শব্দ মিলে একটা অন্য শব্দ তৈরি করে। শব্দ উচ্চারণ কিভাবে হবে এবং কেন তাতেও গুরুত্ব দেওয়া হয়। হলন্ত বা বিসর্গ এর যে কোনো ছোট ভুলে বাক্যের অর্থ পাল্টে দেয়। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ইংরেজি ভাষায় আজ থেকে 150 বছর কি 200 বছর আগেও বানান বিধি একদম কোডিফাইড ছিল না, স্ট্যান্ডার্ডাইজড ছিল না, সেটা করা হয়েছে। ইংরেজি ভাষার পুরনো ভাষায় লেখা বইও আমি দেখেছি, তাতে এখনকার মানুষ পড়লে বুঝতে পারবেন আজ থেকে 200 বছর আগে সেই নিয়ে অনেক হয়েছে। আর ঠিক তার বিপরীতে হোয়ারাজ দেখুন আমাদের সংস্কৃত ভাষা আজ থেকে কত হাজার বছর আগে তৈরি হয়ে গেছে। সংস্কৃত ভাষার বৈজ্ঞানিক সংহতি ও ধারাবাহিকতার কারণে বেদ, উপনিষদ এবং গীতার শিক্ষা বিশ্বব্যাপী প্রযোজ্য এবং বিবেচিত হয়েছে। অন্যান্য সাহিত্য বা আব্রাহামিক ধর্মীয় গ্রন্থগুলির বিপরীতে আদি হিন্দু ধর্মগুলো এখনও অপরিবর্তিত আছে। একই চিরকালীন শাশ্বত জ্ঞান এরা সরবরাহ করছে। এটা সর্বদা বৈজ্ঞানিক ও দার্শনিক মনকে পুষ্ট করে। ম্যাক্স মুলার সংস্কৃত ভাষার উদ্দেশ্য ও মান কিছুই বুঝে উঠতে সক্ষম হননি। তাঁর বৈদিক স্তবক গ্রন্থে তিনি ঘোষণা করেছিলেন যে আমার বেদের অনুবাদ অনুমানমূলক। শ্রী বি.ডি. উকুল তাঁর নিবন্ধে বেদের উপলব্ধিতে ধোঁয়াশায় ভ্রান্ত অনুবাদগুলো বিশদভাবে তুলে ধরেছেন। সেখানে বৈদিক বিজ্ঞানকে কিছু অসম্ভব গল্পে পরিণত করা হয়েছিল ও শব্দগুলোকে অপ্রাসঙ্গিকভাবে তুলে ধরে এর অর্থ পুরোপুরি বিকৃত করা হয়েছিল। এটা সর্বজনবিদিত যে বৈদিক ভাষায় বিজ্ঞান, আধ্যাত্মিকতা, দর্শন এগুলোকে রূপক ব্যক্তিত্ব ও রহস্যময় ধাঁধায় দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু খ্রিস্টান ও ছদ্ম বুদ্ধিজীবীরা তার মধ্যে আমাদের ছদ্ম বুদ্ধিজীবীরা বেশি আছেন, তাদেরকে আধ্যাত্মিকতাহীন, অবৈজ্ঞানিক বলে হাজির করেছেন। তারা মাংসাহার, পশুবলি, বর্ণব্যবস্থা, পশ্চাৎমুখী বিশ্বাস ইত্যাদি তার মধ্যে ঢুকেছেন। স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থায় এই আব্রাহামিক, খ্রিস্টিয়ান ও ঔপনিবেশিক গালগল্পগুলো বাতিল করেনি, করা উচিত ছিল। ভারতের সমৃদ্ধ প্রাচীন বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ঐতিহ্য পুনরুদ্ধার করা হয়নি। তার পরিবর্তে মার্ক্সবাদী অধ্যাপক এবং ধর্মনিরপেক্ষ তাত্ত্বিক এরা ঔপনিবেশিক ও মিশনারি পণ্ডিতদের উত্তরসূরি, এদের দ্বারা পরিচালিত হয়েছে। তারা পরিমার্জিত অভিজাত পণ্ডিতের ছদ্মবেশে হিন্দু সংস্কৃতি অবজ্ঞা করে এবং ম্যাক্স মুলার ও অন্য মিশনারিদের তত্ত্ব প্রচার করে, এমনকি মিথ্যা করে জাত প্রথা ও ইতিমধ্যে খাড়ি যাওয়া আর্য আক্রমণ তত্ত্বকে আরও শক্তিশালী করে তোলে। এর পরের কোনো এপিসোডে আমরা বলবো মিশনারি কার্যক্রমের প্রভাবে যা যা ক্ষতি হয়েছে আমাদের দেশে সেই সম্পর্কে। আজকে আমি এইখানেই শেষ করছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে। এর পরে আবার একদিন আপনাদের সামনে আসব। আপাতত আপনারা এইটা দেখে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। তবে এই কথাগুলো জানাটা জরুরি, তাই এগুলো বললাম। নমস্কার।